মুস্তাক আর জাহিদ কলেজ থেকে তাদের বন্ধুত্ব। একই সাথে একই কোম্পানিতে চাকরি করে। জাহিদের সামনের সপ্তাহে বিয়ে। শোন মুস্তাক, তুই কিন্তু বিয়ের দিন অবশ্যই আসবি। একেবারে বউ ভাত সেরে বাড়ি যাবি। হ্যাঁ রে ভাই, আমি তো অবশ্যই যাব। তোর বিয়ে বলে কথা। দেখতে দেখতে বিয়ের দিন এসে উপস্থিত হলো। মুস্তাক সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল জাহিদের বাড়ির উদ্দেশ্যে। জাহিদের গ্রামের নাম কুসুমপুর। খুব সুন্দর গ্রাম। যদিও জাহিদরা এখন শহরে থাকে, তবে বিয়েটা গ্রাম থেকেই হচ্ছে। মুস্তাক আজ প্রথম কুসুমপুর যাচ্ছে। জিজ্ঞেস করে করে এগিয়ে চলল মুস্তাকের গাড়ি। একটা বিশাল জঙ্গল পেরিয়ে একজনকে জিজ্ঞেস করল, দাদা, কুসুমপুর আর এখান থেকে কতটা? তাও 40 কিলোমিটার তো বটে। সোজা চলে যান। ঝুমঝুমি বাজার থেকে বাঁ দিকে যে রাস্তাটা গেছে, ওটা দিয়ে গেলেই কুসুমপুর পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ। মুস্তাক আবার এগিয়ে গেল। জাহিদের বাড়ির কাছে গিয়ে উপস্থিত হলো। গান বাজনার আওয়াজে বুঝতে পারল এটাই বিয়ে বাড়ি। জাহিদ তখন বাইরেই ছিল। তুই এসেছিস? আমি অনেক খুশি হয়েছি। চল ভাই, ভিতরে চল। ভিতরে নিয়ে গিয়ে সবার সাথে মুস্তাকের পরিচয় করিয়ে দিল। তারপর একটা ঘরে নিয়ে গিয়ে বলল, বস এখানে, আমি কিছু খাবার নিয়ে আসি। আরে তোকে এত ব্যস্ত হতে হবে না। একটু পর জাহিদ দু হাতে 2 প্লেট মিষ্টি নিয়ে এসে বলল, নে ভাই, খেয়ে নে। আরে পাগল নাকি, এত মিষ্টি কে খাবে? মুস্তাক একটা মুখে পুড়ে নিয়ে বলল, আচ্ছা তোর বরযাত্রী কখন যাবে? সন্ধেবেলায় গাড়ি ছাড়বে। তুই এখন রেস্ট কর, আমি ওদিকটা দেখি। হ্যাঁ ভাই, তুই যা। তারপর জাহিদ চলে গেল। মুস্তাকও খানিক পর বাইরে বেরিয়ে পড়ল। হাতে তো এখন অনেকটা সময়, গ্রামটা একবার ঘুরে দেখি। শুনেছিলাম গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, ওই দিকটায় যাই। একজনকে জিজ্ঞেস করে গ্রামের শেষে নদীর দিকে এগিয়ে গেল। বেশ কিছুটা হাঁটার পর নদীর ধারে এসে পৌঁছালো। বাহ, খুব সুন্দর মনোরম জায়গা তো। মুস্তাক নদীর বাঁধ ধরে এগিয়ে যেতে লাগলো। এই দিকটা নিরিবিলি, বাড়িঘর একটাও নেই। কিছুটা দূরেই একটা কবরস্থান দেখতে পেল। এটাই বোধহয় গ্রামের কবরস্থান। চারিদিক শুনশান, বেশ ভালোই লাগছে মুস্তাকের। হঠাৎ দেখল নদী থেকে স্নান করে একটা অপরূপ সুন্দরী মেয়ে উপরে উঠে আসছে। কি ব্যাপার, এই শুনশান জায়গায় একা একটা মেয়ে স্নান করতে এসেছে? আশ্চর্য। মেয়েটা উপরে উঠে এসে বলল, কে গো তুমি? আগে তো এই গ্রামে কখনো দেখিনি। আমি মুস্তাক, এসেছি জাহিদের বিয়েতে। আসলে প্রথমেই গ্রামে এলাম। জাহিদের কাছে শুনেছিলাম গ্রামের শেষে সুন্দর একটা নদী আছে, তাই দেখতে চলে এলাম। ও, ভালোই করেছো। আমার নাম ফারিয়া, আমি গ্রামেই থাকি। কিন্তু আপনি গ্রাম থেকে এতটা দূরে এই নদীতে কেন স্নান করতে এসেছেন? এই নদীতে ছোট থেকেই স্নান করা আমার অভ্যাস, তাই এখনো এখানে আসি। ঠিক আছে, ঘুরে দেখুন আর আনন্দ নিন এই প্রাকৃতিক সৌন্দর্যের। আমি বাড়ি যাই। তবে ওই কবরস্থানটার দিকে যেও না। কেন? ওই দিকে একা যাওয়াটা ঠিক হবে না। শুনেছি ওই দিকে এক অশুভ প্রেত থাকে। ও আচ্ছা। তুমি তো এই গ্রামের নও, তাই আগে থেকে সাবধান করে দিলাম। তারপর ফারিয়া চলে গেল।
অনেক দিন তোর মতো একজনের অপেক্ষায় ছিলাম, এবার আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। মুস্তাক আবার এগিয়ে যেতে লাগলো। কি মনে করে একবার পিছন ফিরে তাকালো, কিন্তু মেয়েটিকে আর কোথাও দেখতে পেল না। আশ্চর্য, এরই মধ্যে ফারিয়া গেল কোথায়? এত তাড়াতাড়ি তো যেতে পারবে না। মেয়েটা বিয়েতে আসবে কিনা জিজ্ঞেস করব ভাবলাম, সেটাও আর হলো না। মুস্তাক এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু ফারিয়াকে আর দেখতে পেল না। মুস্তাক নদী আর তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে লাগলো, কিন্তু ফারিয়ার চিন্তা যেন তার পিছু ছাড়ছে না। দুপুরের দিকে মুস্তাক আবার বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হলো। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? তোদের নদীটা একটু দেখতে গিয়েছিলাম। সত্যি ভাই, অসাধারণ জায়গা। যাক, ভালো করেছিস। চল খেয়ে নিবি, চল। তারপর খাওয়া দাওয়া করে নিল। এখনো হাতে অনেকটা সময় আছে, গাড়ি তো ছাড়বে সেই সন্ধ্যে 7টায়। আর একবার নদীর ধার দিয়ে ঘুরে আসি। মুস্তাক আবার নদীর ধারে গিয়ে উপস্থিত হলো। মনে মনে ভাবছে, ফারিয়ার সাথে যদি আর একবার দেখা হয়ে যায়। এইসব ভাবছে, আর তখনই দেখতে পেল ফারিয়া কলসি নিয়ে এই দিকেই এগিয়ে আসছে। কি ব্যাপার, আপনি এখনো যাননি? গিয়েছিলাম তো, খেয়ে নিয়ে আবার চলে এলাম এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। ভালোই করেছো। আপনি বুঝি নদী থেকে পানি নিয়ে যান? হ্যাঁ, তোমার মতো আমারও এই জায়গাটা খুব ভালো লাগে। আচ্ছা, আপনি রাত্রে বিয়েতে বরযাত্রী যাবেন নাকি? তখন ভাবলাম জিজ্ঞেস করব, কিন্তু ভুলে গিয়েছিলাম। না, রাত্রে আমি যাব না। শুনে মুস্তাক একটু উদাস হয়ে গেল। ও আচ্ছা, গেলে ভালোই হতো। আপনার সাথে গল্প করে সময়টা কেটে যেত। কেন, তোমার বন্ধু আছে তো? সে তো আছে, কিন্তু বিয়ের দিনে সে এমনিতেই ব্যস্ত থাকবে। এইসব বিভিন্ন গল্পের মধ্যে 6টা বেজে গেল। এই খানিকক্ষণের আলাপেই ফারিয়াকে মুস্তাকের খুব পছন্দ হয়ে গেছে। আর বেশি দেরি করো না। তোমাদের বিয়ের গাড়ি কখন ছাড়বে? 7টার সময়। এখন তো 6টা বাজছে, আরও আধা ঘন্টা গল্প করা হবে। ঠিক আছে, আবার অন্য কোনো সময় গল্প করব। আচ্ছা ফারিয়া, তাই হবে। আমি আসি তাহলে। মুস্তাক বিয়ে বাড়ির দিকে পা বাড়ালো, আর ফারিয়া কলসি নিয়ে নদীর দিকে নামতে লাগলো। এই যা, ফারিয়ার বাড়িটা কোন দিকে সেটাই তো জানা হলো না। সে আবার ঘুরে নদীর কাছে গেল, কিন্তু ফারিয়াকে সেখানে পেল না। আশ্চর্য, এত তাড়াতাড়ি মেয়েটা কোথায় যে হারিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু ফারিয়ার আর দেখা পেল না। উদাস হয়ে মুস্তাক বিয়ে বাড়িতে উপস্থিত হলো। বিয়ে বাড়িতে সবাই তখন রেডি হতে ব্যস্ত। এই সবের মধ্যে 7টা বেজে গেল। জাহিদের বাবা খুব খাড়াখুড়ি মানুষ। সবাই বাসে গিয়ে বসলেও মেয়েগুলো সাজাগোজা এখনো সম্পূর্ণ হয় নাই। বলি, আর কতক্ষণ লাগবে রেডি হতে? 7টা যে পেরিয়ে গেল। আর 10 মিনিট, তার মধ্যে যদি আসতে পারো এসো, না হলে গাড়ি ছেড়ে দেব। মুস্তাক বাসের একটা সিটে বসে আছে, আর পাশে জাহিদ। জাহিদের বাবার বকুনিতে মেয়েগুলো ঝটপট গাড়িতে এসে বসল। তারপর গাড়ি ছেড়ে দিল। রাতের ঠান্ডা হাওয়া চিরে বাস এগিয়ে যেতে লাগলো। মুস্তাক একবার ভাবল ফারিয়ার ব্যাপারে জাহিদকে জানাবে। তারপর ভাবল, না থাক, বিয়েটা আগে চুকে যাক, তারপর বলবে। জাহিদ, আর কতক্ষণ লাগবে রে? ঘন্টা 2 লাগবে, তবে ওদের রাস্তাঘাট খুব একটা ভালো নয়।
ওদের গ্রাম ঢোকার আগে ভূষণ্ডির একটা বিশাল মাঠ পেরিয়ে যেতে হয়, ওটাই তো পেরোতে আধ ঘন্টা লাগে। ভূষণ্ডির মাঠ? সেটা আবার কি মাঠ রে? শুনেছি আগে নাকি ওখানে গরু মোষের হাট বসতো, তাও 40-50 বছর আগে। এখন ফাঁকাই পড়ে থাকে। বাহ, দেখতে হয়তো মাঠটা কেমন। এইসব কথাবার্তার মধ্যে পাকা রাস্তা ছেড়ে মেঠো পথ ধরে বাস এগিয়ে যেতে লাগলো। চারিদিক শুনশান, কোনো ঘর বাড়ি নেই, শুধু খাঁ খাঁ মাঠ। বাইরে অন্ধকারের দিকে তাকাতে কেমন একটা গা ছমছম করে উঠল মুস্তাকের। ইতিমধ্যে গাড়ি ভূষণ্ডির মাঠে এসে নামে। মুস্তাক তাকিয়ে দেখে বিশাল মাঠ, তার মাঝখান দিয়ে গাড়ি শোঁ শোঁ করে এগিয়ে যাচ্ছে। আধা ঘন্টা হয়ে যাওয়ার পরও বাস সেই মাঠের মধ্যেই ঘোরাফেরা করে। কই রে, এই মাঠ কি আর শেষ হবে না নাকি? 1 ঘন্টা তো হতে চলল। সেই তো, এত টাইম তো লাগার কথা নয়। ড্রাইভার হঠাৎ জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয়। নিচে নেমে আসে ড্রাইভার আর জাহিদের বাবা। আমি আর জাহিদও নামি। কি হলো ড্রাইভার, গাড়ি থামালে কেন? গাড়ি কি আর এমনি থামালাম? 1 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি, এই মাঠ যেন আর শেষ হচ্ছে না। আমি আপনাকে আগেই বলেছিলাম তাড়াতাড়ি গাড়ি ছাড়তে, এটা ভূষণ্ডির ভুলো লাগা মাঠ। সকলের মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে, কারণ এই সব এলাকার গুণাগুণ তো এদের অজানা নয়। জনবসতি ওর কাছে পিঠে কোথাও নেই। তাহলে এখন উপায়? যদি এটা সত্যি ভূষণ্ডির মাঠ হয় তাহলে কিন্তু আর আমাদের রক্ষে নেই। এই ফাঁকা মাঠে সকাল না হওয়া পর্যন্ত বসে থাকতে হবে। সর্বনাশ, বিয়ে বলে কথা, ওরা যে আমাদের পথ চেয়ে বসে থাকবে। এছাড়া কি উপায় বলুন? সারা রাত ধরে গাড়ি চালালেও এই মাঠ আর শেষ হবে না। সব শুনে সবাই খুব ভয় পেয়ে গেল। একে রাতের বেলা, তাও আবার এই রকম ফাঁকা মাঠ। মেয়েরা তো মোটামুটি কান্নাকাটি শুরু করে দিয়েছে। বেচারা জাহিদের মনের অবস্থা আরও খারাপ। আর বাবা রেগে মেয়েদের দোষারোপ করতে লাগলো। কখন বিকেল 5টায় গাড়ি এসেছে, শুধু তোমাদের সাজের ঘটার জন্য তো বাস ছাড়তে দেরি হয়ে গেল, আবার কাঁদছে। ড্রাইভার, তুমি আর একবার চেষ্টা করে দেখো। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। আধা ঘন্টা হয়ে গেল, কিন্তু মাঠ থেকে আর বেরোতে পারল না। কাকা বাবু, এই অশুভ জায়গায় আর বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। সকালবেলা পর্যন্ত অপেক্ষা করাই ভালো, তা না হলে শেষে গাড়ি যে কোথায় পৌঁছে যাবে সেখান থেকে আর ফিরে আসতে পারবো না। মেয়ের বাপের বেশি পাকামো। কত করে বললাম দিনে বরযাত্রী নাও, তা না, আমরা রাতে নেব, এক পাতে খাওয়াবো, আলোর কায়দা করব, যত সব। বেচারা জাহিদের মনের অবস্থা খুব খারাপ। ড্রাইভার ঠিকই বলেছে জাহিদ, বেশি বাড়াবাড়ি না করাই ভালো। যা শুনছি জায়গাটা তেমন সুবিধার নয়। বেচারা জাহিদ মনমরা হয়ে সিটে বসে আছে। 2-1 বাস থেকে নেমে গাড়ির কাছেই দাঁড়িয়ে রইল। মুস্তাকও বাস থেকে নামল। চারিদিকে তাকিয়ে দেখে শুধু মাঠ আর মাঠ। পায়চারি করে বাসের পিছনে যেতেই অবাক হয়ে যায় মুস্তাক। দেখে ফারিয়া দাঁড়িয়ে আছে। আরে ফারিয়া, তুমি তো বললে বরযাত্রী যাব না। চলে এলাম, ভাবলাম চলেই যাই, ঘরে বসে থেকেই বা কি করব। তবে লুকিয়ে লুকিয়ে এসেছি, বাড়ির সবাই জানে না। তা ভালোই করেছ, কিন্তু এ কি বিপদে পড়া গেল দেখো। এটা ভোলা লাগার মাঠ, এই জায়গাটা তেমন একটা ভালো নয়।
তাড়াতাড়ি এখান থেকে না যেতে পারলে বিপদে পড়তে হবে। কি করা যায় বলো তো? আমার তো মাথায় কিছুই আসছে না। শুনো, ওই যে দূরে একটা আলোর বিন্দু দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ড্রাইভারকে বলো ওটা অনুসরণ করে এগিয়ে যেতে, তাহলে দেখবে ঠিক পৌঁছে যাবে। তাই? কিন্তু তুমি কি করে জানলে? এতক্ষণ বলনি কেন? আমি মেয়ে মানুষ, আমার কথা কেউ বিশ্বাস করবে? তার চেয়ে বরং তুমি গিয়ে বলো, দেখো ঠিক বিশ্বাস করবে। আমার কথা যেন কাউকে বলো না আবার। না না, সে আমি বলবো না। ঠিক আছে, তুমি গিয়ে বলো, আমি ঠিক বাসে উঠে পড়ব। মোস্তাক গিয়ে বলতেই কাজ হলো। বাস আবার চলতে শুরু করলো সেই আলোর বিন্দুটাকে অনুসরণ করে। ঠিক আধা ঘন্টা পর তারা ভূষণ্ডির মাঠ পেরুতে পারল। সবাই হাঁপ ছেড়ে বাঁচল আর মোস্তাককে বাহবা দিল। মোস্তাকের চোখ তখন ফারিয়াকে খুঁজে বেড়াচ্ছে, অথচ বাসের মধ্যে ফারিয়াকে কোথাও দেখতে পেল না। এক সময় তারা বিয়ে বাড়িতে এসে পৌঁছালো। সুন্দর করে বাড়িটা সাজানো গোছানো। খাওয়া দাওয়া করে মোস্তাক ফারিয়াকে খুঁজতে লাগলো। কি ব্যাপার, ফারিয়াকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় যে গেল? কিন্তু কোথাও তার দেখা পেল না। তারপর বিয়ে পড়ানোর কাজ সম্পূর্ণ হতে হতে প্রায় ভোর হয়ে গেল। এই এতটা সময়ের মধ্যে মোস্তাক ফারিয়াকে একবারও দেখতে পেল না। তারপর আবার বাস ছেড়ে দিল। মোস্তাক মনমরা হয়ে সিটে বসে আছে। গাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজ বউ ভাত। ঠিক দুপুরবেলা মোস্তাক আবার নদীর ধারে চলে গেল, যদি ফারিয়ার দেখা পাই। তখনই দেখল ফারিয়া স্নান করে উঠে আসছে নদীর ধারে। ফারিয়া, কাল তোমাকে জানো কত খুঁজেছি বিয়ে বাড়িতে, কিন্তু এক বারটির জন্য দেখা পেলাম না। কোথায় ছিলে তুমি? আমাকে তো দেখতে পাবে না, মানে? কারণ আমি মেয়েদের দলের মধ্যে ছিলাম। তাহলে কি করে দেখতে পাবে? কি জানি ফারিয়া, তোমার সাথে দেখা হবার পর মন চাই সব সময় তোমার সাথে কথা বলি। ভাবলাম বিয়ে বাড়িতে তোমার সাথে অনেক গল্প করব। আরে, কেউ দেখতে পেলে কি ভাববে বলো তো? আমার এইসবে খুব ভয় লাগে। আমারও তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু কেউ দেখতে পেলে কটু কথা বলবে। তাই সেই ভয়ে আমি এখানে আসি। জানি তুমিও আসবে। কিন্তু ফারিয়া, আমি তো আজ সন্ধ্যের সময় চলে যাব। কথাটা শুনে ফারিয়ার মুখটা শুকিয়ে যায়। মোস্তাকেরও মনটা খারাপ হয়ে যায়। আবার কখন আসবে? আর হয়তো কোনো দিনও আসবো না, তবে তোমাকে অনেক মিস করব। আরও অনেকক্ষণ গল্প করে বিকেলবেলা মোস্তাক জাহিদের বাড়িতে উপস্থিত হলো। নতুন বইয়ের সাথে আলাপচারিতার মধ্যে দিয়ে সন্ধে হয়ে গেল। জাহিদ ভাই, তাহলে এবার বাড়ি যাই। অনেক ভালো কাটলো এই দুদিন। চলে যাবি? দুটি খেয়ে তারপর যাবি, আবার কবে আসবি তার ঠিক নেই। জাহিদের অনেক পেরাপিরিতে খেয়ে দিয়ে বেরুতে বেরুতে রাত 9টা হয়ে গেল। মুস্তাক, আজ আর যাস না ভাই, কাল সকালে যাবি। না রে ভাই, কাল অফিস আছে, যেতেই হবে। আসলে যাবার পথে ওই জঙ্গলটা খুব একটা ভালো নয়। কেন, চোর ডাকাত আছে নাকি? না না, শুনেছি ওখানে একটা অশরীরী আত্মা আছে, মায়া দেখিয়ে জালে ফাঁসিয়ে তাকে মেরে ফেলে। আরে ধুর, তুইও আজকাল এসব বিশ্বাস করিস? হ্যাঁ রে ভাই,
আমি তোকে বানিয়ে বলছি না। তুই কি নিজের চোখে দেখেছিস? নিজের চোখে দেখি নাই, তবে লোক মুখে শুনেছি। আচ্ছা ওসব বাদ দে, আমি ওসব বিশ্বাস করি না। রাত হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি। কিন্তু মুস্তাক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তার চোখ আরও একবার এদিক ওদিক ফারিয়াকে খুঁজে বেড়ায়। নিশূদ রাতে মুস্তাকের গাড়ি শোঁ শোঁ করে এগিয়ে যায়। রাস্তায় অন্য গাড়ি বা মানুষজনের কোনো চিহ্ন নেই। এক সময় সেই জঙ্গলের মধ্যে গাড়িটা এসে পৌঁছায়। জঙ্গলের মাঝখানে আসতেই হঠাৎ একটা মেয়ে ছুটে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।